আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডক্টর ইউনূস কিভাবে গ্রামীণ ব্যাংক শুরু করলেন, ওনার সাথে সরকারের আসলে সমস্যাগুলো কি কি, উনি শ্রম আদালত থেকে কেন মামলা পেলেন এবং ওনার একদম শুরুর জীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের এই বিশাল কর্মযজ্ঞ থেকে মাইক্রো ক্রেডিট সবকিছু আমরা খোলাসা করব আজকের এই ভিডিওতে। চল শুরু করা যায়। এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে খুব, যে আমি কোনো কিছু না ভেবেই অনেক কিছু চিন্তা ভাবনা না করি আমার যা বলতে ইচ্ছা করতেছে এখন বলতে পারতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান যাদের জন্য এই জিনিসটা আমি আসলে করতে পারতেছি। আজকে 1940 সালে চিটাগংয়ে ডক্টর ইউনূসের জন্ম হয় এবং 1940 সালটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ইন্ডিয়া পাকিস্তান বিভাগ হওয়ার আগে। 1947 তো ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল, 1940 সালে ডক্টর ইউনূসের জন্ম হয়। জন্ম হইল তার কিছুদিন পরে, মাত্র 7 বছর পরে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল। পূর্ব পাকিস্তানের রাজধানী হইল ঢাকা, ঢাকার মধ্যে ছিল ঢাকা ইউনিভার্সিটি এবং ডক্টর ইউনূস ঢাকা ইউনিভার্সিটিতে তার কিছুদিন পরে চলে আসলেন ওনার ব্যাচেলর এবং ওনার মাস্টার্স করতে। ওনার ব্যাচেলর এবং ওনার মাস্টার্স দুইটাই উনি করছেন ইকোনমিক্সের উপর। এবং আপনি যদি ওনার আর্লি ক্যারিয়ার দেখেন আপনি দেখবেন যে উনি ইকোনমিক্স, অর্থনীতি, ফাইন্যান্স এগুলার খুব বাইরে দূরে কোথাও যায় কিছু করার চেষ্টা করেন নাই। সারা জীবন ধরেই ওনার ইচ্ছা ছিল উনি ইকোনমিক্সের দুনিয়ায় ঢুকবেন, অর্থনীতির দুনিয়ায় ঢুকবেন এবং এর আশপাশেই উনি মোটামুটি সবসময় ছিলেন। আরেকটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে ডক্টর ইউনূসের জন্ম হইল ভারতবর্ষে, এরপরে উনি ওনার স্কুল শুরু করলেন ভারতবর্ষে, উনি ওনার ইউনিভার্সিটিতে গেলেন আসলে পাকিস্তানে, টেকনিক্যালি তখন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ, এবং তারপরে উনি যখন পিএইচডি শেষ করলেন তখন ওইটা হয়ে গেছে বাংলাদেশ। তো উনার স্টুডেন্ট ক্যারিয়ার যদি আপনি দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট এক একটা আসলে এক এক দেশের, তার কারণ উনার দেশই আসলে চেঞ্জ হইতে থাকছে বিভিন্ন রেভলিউশনের কারণে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এরকম খুব বেশি মানুষের সাথে হয়তো হয় না। তো 1960 সালে উনি ওনার ব্যাচেলর এবং মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করলো, দুইটাই ইকোনমিক্সে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর উনি যখন ভাবতেছেন যে এখন কি আমি আসলে চাকরি বাকরি করবো নাকি, ঠিক এই সময় উনার আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডির ফুল স্কলারশিপ অফার চলে আসে এবং এই ফুল স্কলারশিপ অফার নিয়ে উনি আমেরিকায় চলে যান এবং আমেরিকায় উনি ওনার পিএইচডি শুরু করেন। পিএইচডির বিষয় কি ছিল? এগেইন ইকোনমিক্সের আশপাশেরই একটা জিনিস, রুরাল গ্রামে কিভাবে ইনফ্লেশন প্রভাব ফেলে, এটার উপর ভিত্তি করে। ইংলিশ নামটা আরেকটু কঠিন, আমি আপনাদের জন্য বাংলা করে বলতেছি। এই কনসেপ্টটা, এই যে কেন আসলে ইনফ্লেশন রুরাল ইকোনমিতে প্রভাব ফেলে এবং কিভাবে প্রভাব ফেলে, এটা নিয়ে উনি ওনার পিএইচডিটা করেন। যে পিএইচডি উনি শেষ করেন 1969 সালে, যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান চলতেছে। পিএইচডি শেষ করার পরে ডক্টর ইউনূসের মনে একটা খুব সিরিয়াস প্রশ্ন আসে, এখন আমি কি করব? এখন কি আমি আমেরিকায় থাকবো? এখন কি আমি আমেরিকায় কোনো একটা চাকরি বাকরি করার চেষ্টা করব? আমি কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবো আমেরিকায়, নাকি আমি দেশে চলে যাব? এই ডিলেমার ভিতর দিয়ে আমরা যারা বিদেশ থাকি আমরা সবাই কোনো না কোনো সময় গেছি যে আমরা আসলে কি করব আমাদের পড়াশোনা শেষ করার পরে বিদেশে। ডক্টর ইউনূস ঠিক করেন উনি দেশে চলে যাবেন এবং 1972 সালে উনি দেশে চলে যান এবং দেশে চলে যেয়ে উনি বাংলাদেশের প্রফেসর হয়ে যান। উনি চিটাগং ইউনিভার্সিটিতে, যদি আমি ভুল না করে থাকি, ইকোনমিক্সেরই টিচার হন এবং পড়ানো শুরু করেন। কয়েক বছর উনি মোটামুটি ভালোভাবেই পড়ান, তেমন কোনো বৈচিত্র্য নাই জীবনে, উনি পড়াচ্ছেন রেগুলারলি, উনি ক্লাস নিচ্ছেন এবং মোটামুটিভাবে সবকিছু চলছে। এই করতে করতে চলে আসে 1976 সাল, যখন ডক্টর ইউনূসের মনে হয় যে টিচার হিসেবে আমি মনে হয় অনেক বেশি অবদান রাখতে পারতেছি না, আমার এর থেকেও আরো অনেক বেশি কিছু করার সুযোগ বা সামর্থ্য আছে এবং আমি যদি আরো বড় করে কোনো কিছু করতে চাই তাহলে আমার কি করা উচিত? আমার মনে হয় একটা ব্যবসা দাঁড় করানো উচিত এই টিচিং প্রফেশনের বাইরে চলে যেয়ে। 1976 সাল, 1975-এ বঙ্গবন্ধু মারা গেলেন এবং একটা দুর্ভিক্ষ হইল তার মাত্র কয়েকদিন আগে, বিশাল একটা দুর্ভিক্ষ হইল বাংলাদেশে। ইকোনমির অবস্থা খুবই খারাপ, পুরা দেশের অবস্থায় ভয়ঙ্কর খারাপ, সবাই যে তলাবিহীন ঝুড়ি এই সেই অনেক কিছু বলতেছে। এরকম একটা সময়ে ডক্টর ইউনূস ঠিক করলেন 1976 সালে এসে যে না, আমি আমার ব্যবসা দাঁড় করাবো। উনি টিচার হওয়ার থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং কি ব্যবসা? নর্মাল কোনো ব্যবসা না, আমি একটা ব্যাংক দাঁড় করাবো। সেই ব্যাংকের নাম কি হবে? সেই ব্যাংকের নাম হবে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক আর 8-10টা নর্মাল ব্যাংকের মতো না। গ্রামীণ ব্যাংক যদি আপনি বুঝতে চান তাহলে গ্রামীণ ব্যাংকের সাথে যেই শব্দগুলো একদম সমার্থক, এই শব্দগুলো আপনার একটু বুঝতে হবে। যে শব্দগুলো হলো মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্সিং, বাংলায় আমরা বলি ক্ষুদ্র ঋণ। এই মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্সিং, ক্ষুদ্র ঋণ, এই প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা শব্দ কিন্তু ডক্টর ইউনূসেরই ব্রেন চাইল্ড এবং উনাকে এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের জনকও বলা হয় এই কারণে। মাইক্রো ক্রেডিট কি জিনিস? মাইক্রো ক্রেডিট বা বাংলায় ক্ষুদ্র ঋণের মানে খুবই সিম্পল। ক্ষুদ্র ঋণ অনেক ছোট টাকার ঋণ এবং এই ঋণগুলা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের নর্মাল ব্যাংকিং চ্যানেলে নর্মাল ভাবে কোনো ঋণ পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। আপনি জিনিসটা একটু চিন্তা করেন, মানুষ সাধারণত ঋণ কখন নেয়? মানুষ সাধারণত নর্মালি একটা ব্যাংক থেকে ঋণ তখন নেয়, নর্মাল সিনারিওতে আপনি চিন্তা করেন, মনে করেন আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে কথার কথা একটা ঋণ নেবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি যখন লোন নেবেন তখন আপনি ওই লোনটা কেন নেবেন? আপনার বিশাল একটা ব্যবসা আছে, আপনি ব্যবসা আরো বড় করতে চান, এই জন্য আপনি লোন নেবেন, বা আপনি হায়ার স্টাডিজের জন্য চলে যাচ্ছেন, আপনার এডুকেশন লোন লাগবে, বা আপনি একটা গাড়ি কিনবেন, আপনার একটা কার লোন লাগবে, বা আপনি একটা বাড়ি কিনবেন, আপনার একটা হাউস লোন লাগবে। ট্র্যাডিশনাল লোন বলতে কিন্তু এগুলাকেই বোঝানো হয়। হাউএভার আপনার কিছুই নাই,
আপনার জীবনে কিছুই নাই, আপনি খুবই গরিব মানুষ, আপনি একটা ছোট্ট ঋণ পাইলে আপনি 5টা মুরগি কিনতে পারবেন, বা আপনি 2টা ছাগল কিনতে পারবেন, বা আপনি একটা গরু কিনতে পারবেন। এইরকম সিচুয়েশনে আপনি কখনো কোনো ব্যাংকে যে কোনো লোন বা ঋণ পাবেন না, তার কারণ আপনি কোনো কোলাটারাল দিতে পারবেন না, আপনি কোনো কিছু বন্ধক রাখতে পারবেন না ব্যাংকের কাছে যে যদি আমি ঋণ পরিশোধ করতে না পারি তাহলে তুমি এসে আমার এটা নিয়ে নিও, কারণ আপনার কিছু নাই। ইনফ্যাক্ট গ্রামীণ ব্যাংক যেসব যে ক্লায়েন্ট পুল গ্রামীণ ব্যাংক যাদেরকে সার্ভ করে তাদের বেশিরভাগের তার আগ পর্যন্ত আসলে কোনো ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না। সো ব্যাংকের ঋণ নেওয়ার স্বপ্ন তো দূরে থাক, তারা নর্মাল ব্যাংকিং এর ভিতরেই ছিল না, তারা কখনো ব্যাংকে যাইতো না অ্যাকাউন্টের কাজকর্ম করতে। সো ঋণ তো আর অনেক পরের ব্যাপার। এইরকম একটা ক্লায়েন্ট পুলকে টার্গেট করে গ্রামীণ ব্যাংক তাদের ব্যবসা শুরু করে। এখানে আপনি নর্মাল ব্যাংক কেন এই জিনিস করে নাই ভার্সেস গ্রামীণ ব্যাংক কেন এই জিনিস করছে, এই কারণে নর্মাল ব্যাংক কেন মানুষকে মুরগি কেনার জন্য লোন দেয় না, নর্মাল ব্যাংক খারাপ, এইভাবেও জিনিসটা আসলে দেখা যায় না। তার কারণ হলো ব্যাংকিং ইজ আ বিজনেস, ব্যাংকিং একটা ব্যবসা হওয়া শুরু হয় তখন ডক্টর ইউনূসের গ্লোবাল রেকগনিশন আসা শুরু হয়। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামীণ ব্যাংক তো যাই, একই সাথে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা বিস্তার হওয়া শুরু হয়। ডক্টর ইউনূস প্রত্যেকদিন এক দেশ থেকে আরেক দেশে ইনভাইটেশন পায়, প্রত্যেকটা দেশে উনি যায়, ওই দেশে মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার ব্যাপারে হেল্প করা শুরু করে। অনেক সময় ওরা গ্রামীণ ব্যাংকে টাকা দিয়ে এক্সপার্ট হায়ার করে নিয়ে যায়, অনেক সময় ডক্টর ইউনূস নিজেই যায়। মাইক্রো ক্রেডিট ব্যাপারটা পুরো দুনিয়ায় জনপ্রিয় হওয়া শুরু হয়। এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, আপনাদের অনেকেই হয়তো ব্যাপারটা মজা পাবেন। গ্রামীণ ব্যাংক যখন এক্সপ্যান্ড করা শুরু করে তখন গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেয়, শুধুমাত্র ওই লোনের সম্পর্কটা থেকে বের হয়ে আরো সাইড ভেঞ্চার শুরু করে গ্রামীণ ব্যাংক। এবং এই সাইড ভেঞ্চারগুলোর মধ্যে একটা ছিল গ্রামীণ টেলিকম, যেটা হলো গ্রামে গঞ্জে টেলিকম কমিউনিকেশন এই ব্যাপারটা বাড়ানোর জন্য গ্রামীণ ব্যাংকের একটা প্রজেক্ট ছিল গ্রামীণ টেলিকম। এই গ্রামীণ টেলিকম শুরু করার কিছুদিন পরে নরওয়ের একটা কোম্পানি আছে টেলিনর, ওই টেলিনর বাংলাদেশে আসে এবং নরওয়ে টেলিনর এবং গ্রামীণ ব্যাংকের গ্রামীণ টেলিকম, এই দুইটা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চারে আরেকটা ব্যবসা শুরু করে, যে ব্যবসাটার নাম দেওয়া হয় গ্রামীণ ফোন। সেই গ্রামীণ ফোন এখন আমরা অনেকে ইউজ করি বাংলাদেশে। গ্রামীণ ফোন বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটরদের একজন। তো গ্রামীণ ব্যাংক অনেক ভালো করতেছে, গ্রামীণ টেলিকম হয়েছে, আরো অনেক সাইড ভেঞ্চার দাঁড়াইছে, সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো চলতেছে। এই চলতে 2006 সালে এসে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস দুইজনই শান্তিতে নোবেল পুরস্কার পায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হইলো ওনারা ইকোনমিক্সে নোবেল পায় নাই, ওনারা অর্থনীতিতে নোবেল পায় নাই, ওনারা শান্তিতে নোবেল পেয়েছে। এবং শান্তিতে নোবেল পাওয়ার কারণটাই হইলো এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা যেইভাবে এক্সট্রা বেনিফিট গুলা দিছে, এই উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন, এই জব অপরচুনিটি সৃষ্টি করার সুযোগ বলেন, গ্রামের ভিতরে একটা ছোট্ট কমিউনিটির ভিতরে যে শান্তি বাড়ানোর ব্যাপারটা বলেন, ওই ব্যাপারগুলো কনসিডার করেই ওনাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়, ইকোনমিক্স বা অর্থনীতিতে না দিয়ে। নোবেল পুরস্কার পাওয়া ছাড়াও মোটামুটি আপনি যদি পুরস্কারের লিস্ট দেখেন, ডক্টর ইউনূসের পুরস্কার গুণে আপনি শেষ করতে পারবেন না, ওইদিকে আমরা না যাই। মোটামুটি ভাবে পুরা দুনিয়ার যত প্রেস্টিজিয়াস পুরস্কার আছে ওগুলোর সবকিছুই ডক্টর ইউনূস বা গ্রামীণ ব্যাংক অথবা ওনারা দুইজনই পেয়েছেন। সো ওই লিস্টে আমরা না যাই। আমার মনে আছে আমি তখন স্কুলে পড়ি, যখন ডক্টর ইউনূস নোবেল পায় বিশাল সেলিব্রেশন হয়। সরকার ছিল সম্ভবত তখন বিএনপি, এবং বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই বিস্তর সেলিব্রেশন করে, কারো মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না ডক্টর ইউনূসকে নিয়ে। ওই সময় যখন তিনি নোবেল পান বিশাল বিশাল সংবর্ধনার আয়োজন করা হয় এবং পুরা দেশ হিসেবে আমরা অনেক হ্যাপি হই ওই সময় যে আমাদের দেশের একজন এবং পদ্মা সেতুর জন্য লোন নেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে। বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ সরকার লোন নিতেও শেষ পর্যন্ত ওই লোন আটকে যায় এবং বাংলাদেশ সরকার অভিযোগ করে এই লোন যে আটকে গেছে এটার মেইন কারণগুলোর একটা হলো ডক্টর ইউনূস লবিং করে বিশ্ব ব্যাংকে বলছে বাংলাদেশকে যেন পদ্মা সেতুর জন্য লোন দেওয়া না হয়। এবং ফেমাসলি পদ্মা সেতু শেষ পর্যন্ত বাংলাদেশের নিজেদের অর্থায়নে হয়, লোন পাওয়া যায় নাই। এবং ফেমাসলি যখন এই পদ্মা সেতু উদ্বোধন হয়, উদ্বোধনের পরে একটা অনুষ্ঠান শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয় যে এখন আপনি ডক্টর ইউনূসকে পেলে কি করতেন, কারণ শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন যে ডক্টর ইউনূসই আসলে পদ্মা সেতুর এই লোন আটকে দিয়েছিল। এবং যখন জিজ্ঞেস করা হয় শেখ হাসিনাকে যে আপনি এখন ডক্টর ইউনূসকে পেলে কি করতেন, তখন শেখ হাসিনা বলেন একটা প্রেস কনফারেন্সে সবার সামনে যে এখন উনাকে পদ্মায় 2 বার চুবানো উচিত। পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এবং পরবর্তীতে ডক্টর ইউনূস এটা নিয়ে অনেক আক্ষেপ করেছেন। আরেকটা টক শোতে উনি এই ব্যাপারটাই আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো আমাকে পানিতে পদ্মায় চুবাইতে চায়, 2 বার চুবাইতে চায় এবং খেয়াল রাখতে বলেছেন যেন মরে না যাই। এই ব্যাপারটা নিয়েও ব্যাপক আলোচনা হয় ওই সময়। ওকে, সো এগুলা চলতেছে এবং ডক্টর ইউনূস বিভিন্ন সময় যখনই সুযোগ পাচ্ছে সরকারের এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্টও দিচ্ছে। সো সরকারি যদিও বেশিরভাগ করতেছিল ওই সময়, বাট ডক্টর ইউনূসকে যখনই সরকার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে ডক্টর ইউনূস কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ
বাংলাদেশে আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন এবং এই কাহিনী চলতে 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 চলে আসে 2021 সাল। এইবার শুরু হলো মামলা। শ্রম আইনে লেবার কোর্টে ফার্স্ট যে মামলাটা করা হয় বা সবচেয়ে সিগনিফিকেন্ট যে মামলাটা করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সেই মামলার মূল বক্তব্য হইল গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের 5% এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যেই ডিস্ট্রিবিউট করা হয় নাই। এবং আরেকটা অভিযোগ হইল গ্রামীণ ব্যাংকের 100 বা 110 জন এরকম সংখ্যক কর্মীকে পার্মানেন্ট করা হয়নি, তারা অস্থায়ী কর্মী হিসেবে থেকে গিয়েছিলেন। এই দুইটা মেজর ফ্ল এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে একটা মামলা করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেবার কোর্টে। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এই মামলাটা করে এবং ডক্টর ইউনূস ছাড়াও গ্রামীণ ব্যাংকের আরো 4 জনকে আসামি করা হয়। আত্মসমর্পণ করেন ডক্টর ইউনূস এবং জামিন চান। ওনাকে ইমিডিয়েট আদালত রায় দেয় যে ডক্টর ইউনূস এখন একজন আসামি। রায়ের পরে আদালতের বাইরে এসে ডক্টর ইউনূস বেশ আবেগঘন একটা প্রেস কনফারেন্স ঠিক না, মানে সাংবাদিকরা দাঁড়ায় ছিল তার কথা শোনার জন্য। সো ডক্টর ইউনূস যখন আদালত থেকে বাইরে আসেন, উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন। উনি বলেন, যে দোষ আমরা করি নাই সেই দোষের ওপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, জাতির কপালে যেটা ছিল আমরা সেটা বহন করলাম। এরপরে উনি ওটার আপিল করেন যে এটা ঠিক হয় নাই এবং আপিলের কার্যক্রম শুরু হয়। আপনি চিন্তা করেন একটা মানুষের জীবন কতটা ইন্টারেস্টিং। আপনারা অনেকেই জানেন প্যারিস অলিম্পিক, যেটা 2024 অলিম্পিক, ওই অলিম্পিকে ডক্টর ইউনূস প্রধান অতিথিদের একজন এবং ডক্টর ইউনূসের জীবনটা কি ইন্টারেস্টিং ফেজে ছিল চিন্তা করেন। একদিকে উনি শ্রম আদালতে ওনার বিরুদ্ধে রায় হইল যে উনি আসামি, ওনার 6 মাসের জেল এবং 5,000 টাকা জরিমানা। উনি ওটার বিরুদ্ধে আপিল করলেন, আপিলের শুনানি শুরু হইল। শুনানি চলতে চলতে উনি চলে গেলেন প্যারিসে, কারণ উনি প্যারিসে অলিম্পিকের প্রধান গেস্টদের মধ্যে একজন। এবং প্যারিস অলিম্পিকের ওনার ডক্টর ইউনূসের একটা নতুন কনসেপ্ট আছে 3-0, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে হয়তো যদি দরকার হয়। ওই 3-0 ব্যাপারটা ফ্রান্স চায় প্রমোট করতে এবং এই কারণে ওনাকে প্যারিস অলিম্পিকের প্রধান গেস্টদের একজন বানানো হয়েছিল। তো ডক্টর ইউনূসের পিকুলিয়ার লাইফটা আপনি চিন্তা করেন, একদিকে শ্রম আদালতে ওনার বিরুদ্ধে একটা মামলা উনি আসামি হয়েছে, ওটার আপিল চলতেছে, অন্যদিকে আরো 17-18টা মামলা এমনিতে চলতেছে। দেশে ওনার খুব বাজে অবস্থা, কিন্তু বাকি দুনিয়া উনি আবার একটা প্রেস্টিজ গেস্ট। ওনার জন্য পুরা দুনিয়া পাগল, পুরা দুনিয়া ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে, এরকম ভালো 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 প্রিমিয়াম জায়গাগুলো গেস্ট বানানো হচ্ছে। পুরাপুরি মুদ্রার এপিট ওপিট চিত্র ওনার দুই দিকে। এই চলতে চলতে উনি যখন প্যারিসে অলিম্পিক দেখছেন, এই অলিম্পিক ব্যাপারটা চলতে চলতে বাংলাদেশে ছাত্র আন্দোলন তুমুল আকার ধারণ করে এবং ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং শেখ হাসিনা পদত্যাগ করার পরে ছাত্র আন্দোলনের মেইন যারা ছিল, আপনারা কাহিনী এর পরে একটু মোটামুটি জানেন, ওনারা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেন। ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করে ওনাকে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি হইতে রাজি নাকি। উনি রাজি হন, উনি প্যারিস থেকে বাংলাদেশে রওনা দেন এবং তখন আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। উনি যে মামলার আপিল করছিলেন, ওনার যে 6 মাসের জেল হইলো এবং 5,000 টাকা জরিমানা হইলো, ওই আপিলের শুনানি হঠাৎ করে একদম স্পিড আপ হয়ে পরের দিনই চলে আসে। ডক্টর ইউনূস বাংলাদেশে নেমে জানতে পারেন যে ওনার আপিলের শুনানি হয়ে গেছে এবং ওনাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই খালাস দেওয়ার একদিন পরে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। ডক্টর ইউনূসের জীবন যে ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং জীবন আমার মনে হয় খুব কম মানুষেরই এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। এই কারণে ডক্টর ইউনূসকে অবশ্যই অনেক অনেক কংগ্রাচুলেশনস।